সাদিফ ভাইয়া আমার আর জুমুর দিকে এগিয়ে আসতে লাগলেন আর তখনই গাড়ি থেকে ড্রাইভার নেমে আসল। ওহ মা! ড্রাইভারকে রেস্ট করতে দিয়ে সাদিফ ভাইয়া নিজে গাড়ি ড্রাইভ করছিলেন। কিন্তু কেন? আমার এসব জল্পনা কল্পনা শেষ না হতেই সাদিফ ভাইয়ার চিৎকার আমার কানে প্রবেশ করল। এই লোকগুলো এখানে এভাবে কাতরাচ্ছে কেন? আগে আমাকে কাহিনী বল এদের, তারপর তোদের দেখছি। সাদিফ ভাইয়ার চিৎকারে আমি জুমুর পিছে লুকিয়ে গেলাম। কি জোরে চিৎকার দেয় রে ভাই! জুমু এক নিঃশ্বাসে বলে উঠল, আসলে ভাই এরা আমাদের প্রস্টিটিউট বলে আমাদের রেট জিজ্ঞেস করছিল। এই ব্লু শার্ট পরা ছেলেটা শেফার হাত ধরে টানাটানি করছিল, তাই আমি আর শেফা বুদ্ধি করেই ওদের মানে। জুমুর কথা শুনে সাদিফ ভাইয়া পাঞ্জাবির এলোমেলো হাতাটা ঠিক করে হাত দিয়ে উনার কপালে কিছুক্ষণ ঘষামাজা করতে করতে আশেপাশে কিছু খুঁজতে লাগলেন। আর এইদিকে ওই নীল শার্ট পরানো লোকটা একটু উঠতে নিলেই সাদিফ ভাইয়া এক দৌড়ে গিয়ে লোকটাকে ধূপ করে একটা লাথি মেরে দিল। আর সাথে সাথেই ওই লোক গিয়ে পড়ল তার ড্রাইভারের উপরে। ব্যাস শুরু হলো সাদিফ ভাইয়ার কন্টিনিউয়াসলি লাথির বৃষ্টি। এই সুঠাম দেহি মানুষটার হালকা হাতের থাপ্পড়েই অনেক ব্যথা। তবে এদের তো উনি সম্পূর্ণ গায়ের জোর দিয়ে মারছেন। আজ তো এদের হাড় ভেঙেই উনি দম নিবেন। ছেলেগুলোর আকুতি মিনতি সাদিফ ভাই কানেও নিচ্ছেন না। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মুষলধারের বৃষ্টিটা থেমে গেছে অনেক আগেই। আমি আর জুমু দাঁড়িয়ে আছি আর ড্রাইভার আমাদের মাথার উপর ছাতা ধরে দাঁড়িয়ে আছেন পাশে। আমরা সাদিফ ভাইয়ার মায়ের দেখছি। উনি এখনো এদের মারছেন আর চিল্লাচ্ছেন। সাহস! এত সাহস! যাদের আমি তোদের মতো অমানুষ থেকে বাঁচিয়ে রাখি, আর সেখানে তুই কিনা! তোর এত সাহস দেখে সত্যি অবাক হলাম। যাদের আমি ফুলের টোকা লাগতে দিই না আর সেখানে তুই ওদের কি বললি? উফ! আমার জানদের দিকে তাকানোর শাস্তি ভোগ কর এখন। বলেই উনি উনার মতোই মারছেন। আশেপাশে এখন অনেক মানুষ, তবে কেউ সাদিফ ভাইয়াকে থামাচ্ছেন না। সাদিফ ভাইয়ার মতো বড় পলিটিশিয়ানকে চিনে না, আর হয়তো সবাই উনার রাগ সম্পর্কেও জানে। তাই উনাকে কেউ কিছু জিজ্ঞেস বা কিছু বলার দুঃসাহস করছেন না। আসলে সাদিফ ভাইয়ার এখন মায়ের থামানো উচিত না। এসব অমানুষ যারা মেয়েদের সম্মান করতে জানে না, শুধু পণ্য হিসেবে জাজ করে, এদের এমন মায়ের খাওয়া উচিত, যাতে কখনো মেয়েদের কিছু বলার আগে 10 বার চিন্তা করে। বেশ কিছুক্ষণ পরে সাদিফ ভাইয়ার বডি গার্ডদের গাড়ি এসে আমাদের সামনে থামল। বডি গার্ডরা নেমেই সাদিফ ভাইয়ার দিকে এগিয়ে গেল। সাদিফ ভাইয়া ওই লম্পট দুইটিকে মেরে এতক্ষণে শান্ত হলেন একটু আগে, কিন্তু ওই জায়গা থেকে আর নড়ছেন না। এক পলকে ওই অমানুষদের দিকে তাকিয়ে আছেন। শুধু কিছুক্ষণ পর পর উনার চুলগুলোকে উপরের দিকে ঠেলে দিচ্ছেন। কি ভাবছেন সাদিফ ভাইয়া মনে মনে আল্লাহ জানেন। সরি স্যার, আসলে আপনার গাড়ি কখন কোনো দিকে চলে গিয়েছিল তা আমরা বুঝতে পারিনি। উই আর এক্সট্রিমলি সরি স্যার, বডি গার্ডদের মধ্যে একজন বলে উঠলেন। সাদিফ ভাইয়া কিছু না বলেই এক পলক বডি গার্ডটার দিকে তাকালেন আর বলে উঠলেন, আমি গাড়ি নিজের মাপে চালিয়েছি, তাই আপনারা আমার গাড়ি ফলো করতে পারেননি। শহীদ সাহেব, ওইসব কথা বাদ দিন। এখন এক কাজ করেন, এদের অর্ধমৃত ওই অমানুষের দিকে ইঙ্গিত করে তুলে নিন। সোজা হাসপাতালে নিয়ে যাবেন। এদের সুস্থ করে তুলে এরপর থানায় নিয়ে যাবেন। ওসির সাথে আমি কথা বলে নিব পরে। আরও অনেক শাস্তি বাকি আছে এদের। ওকে স্যার, বলেই বডিগার্ড 4 জন তাড়াহুড়ো করে উনাদের গাড়ি করে অমানুষ দুটোকে নিয়ে গেলেন।
এখন সাদিফ ভাইয়া আমাদের অবস্থা কি করবে ভাবতেই আমার পেটে মোচড় দিচ্ছে। তার উপর এই বৃষ্টিতে মজা করে ভেজার ফলে আমার ভিতরটা কাঁপছে। বাহ বাহ শেফা, আজকে তোর জ্বর আর সাদিফ ভাইয়ার মার থেকে রেহাই নেই। সাদিফ ভাইয়া আমাদের কাছে এসেই জুমুকে জোরে একটা থাপ্পড় দিয়ে জুমুর গাল চেপে ধরলেন। কোচিং শেষে এইদিকে কি জন্যে এসেছিলি? আমি নিতে আসব বলিনি? আদনান মানা করা সত্ত্বেও কেন দৌড় দিলই? আর এই অন্ধকার রাস্তাটায় পেয়েছিলি এসে ঢং করার জন্যে? 6 বার এদিকে গাড়ি নিয়ে গেলাম কিন্তু একবারও তোরা চোখে পড়িসনি। উত্তর দে আমাকে বেয়াদব। চিল্লিয়ে সাদিফ ভাইয়ার চিৎকার শুনে আমি আমার কানে হাত দিয়ে কান চেপে ধরলাম আর জুমু কান্না করতে করতে বলে উঠল, এই দিকেই তো ছিলাম ভাইয়া, তুমি কেন দেখোনি তা তো জানি না। আর ঘড়ি নষ্ট থাকায় টাইম আন্দাজ করতে পারিনি। ভেবেছিলাম আর্লি ঘোরা হয়ে যাবে, কিন্তু কখন এমন লেট হবে তা বুঝে উঠতে পারিনি। ব্যাস কান্না অফ কর, গাড়িতে গিয়ে বসো। এমন ভুল আর কোনো দিন হলে জিন্দা মাটিতে পুঁতে দিব। সাদিফ ভাইয়ার এমন ধমকানিতে ভেবেছিলাম আমার আর কোনো বিচার হবে না। এখন বাড়ি যাওয়ার পালা। শরীরটাও আর নিতে পারছে না এই ঠান্ডা। জুমুর পিছে আমিও যেতে নিলে সাদিফ ভাইয়া আমার হাত ধরে টান দিল আর আমি থেমে গেলাম। জুমু তো মার খেয়ে পাথর হয়ে গেল, হাঁটতেই আছে সে। পিছে যে আমার কি হাল হবে সে আর ফিরেই দেখছে না। নাকি সে জানে আমার বিচার এখনো বাকি আছে তাই সে যেচে আর সাদিফ ভাইয়ার কাজে ইন্টারফেয়ার করছে না। সাদিফ ভাইয়া আমার হাত ধরে টেনে একদম উনার কাছে নিয়ে নিলেন। আমি ভয়ে চোখ নিচে নামিয়ে রাখলাম আর নিজের কামিজ খামচে ধরে রাখলাম। উনার এই ভয়ঙ্কর চোখের দিকে তাকানোর সাহস নেই আমার। সাদিফ ভাইয়া আমার মুখ অনেক জোরেই চেপে ধরলেন আর আমি উনার দিকে চোখ তুলে তাকালাম। রাস্তার এই সোডিয়াম লাইটে উনার ফর্সা মুখটা আরো বেশি সাদা মনে হচ্ছে। তার উপর উনার ছোট ছোট চোখগুলো লাল হয়ে আছে। আর উনার মুখে গায়ে বৃষ্টির পানি। উনার গায়ে ছাই রঙের পাঞ্জাবিটা বৃষ্টিতে আধভেজা হয়ে আছে। কয়েক সেকেন্ডেই আমি সাদিফ ভাইয়াকে ভালোই পর্যবেক্ষণ করে নিলাম। লোকটা আসলেই প্রচণ্ড সুন্দর, কিন্তু এই সুন্দর লোকের মুখের কথা শুনে আমার অন্তর কেঁপে উঠল। খুব শক্ত নিজের এই ফিগার অন্যদের দেখানোর। এই বৃষ্টিতে ভিজেছিস, গায়ের কাপড় তো একদম গায়ের সাথেই চিপকে রয়েছে। যে কেউ তো দেখে বাজে কথা বলবেই। ওড়নাটা দিয়েও কি লাভ হলো? ভিজে তো একেবারে গায়ের উপরে জেকে বসেছে। এই সুন্দর মানুষটার মন আর মুখ এত বাজে তা আমি ভালো করেই জানতাম, কিন্তু এত বাজে তা তো কখনো ভেবে দেখিনি। সাদিফ ভাইয়া, আপনার মুখের ভাষা এত বাজে কেন? নেতা মানুষদের বুঝি মন দিল কিছুই নেই? আপনার কি একটুও রুচিতে বাঁধেনি আমাকে এসব কথা বলার? আমার কথার জবাবে সাদিফ ভাইয়ার কোনো ভাবান্তর হল না। উনি উল্টো আমার চুলের মুঠি শক্ত করে ধরে ভারী গলায় বলে উঠলেন, এই লম্বা লম্বা চুলও তো খুলে দিয়েছিস। বাহ বাহ, খুব সুন্দর। আমি চুপ করে থাকল। চুলে টান পড়ায় প্রচণ্ড ব্যথা ব্যথা পাচ্ছি। সাদিফ ভাইয়া এবার আমার কান টেনে ধরলেন। কানে জোরে টান দিয়ে বললেন, আর কখনো এমন ভুল হবে? এভাবে আর কখনো না বলে কোথাও যাবি? ফের যদি এমন কিছু করিস তোরা গড প্রমিজ মেরে আমি তোদের তক্তা বানিয়ে দিব। কথাটা বলেই সাদিফ ভাইয়া কান ছেড়ে দিলেন। আর আমি অপমানিত হয়ে মাথা নিচু করে কান্না করতে করতে সাদিফ ভাইয়াকে মাথা নাড়িয়ে না বললাম। সাদিফ ভাইয়া গুডবলেই আমার হাত ধরে টেনে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। আমার তো সেই লেভেলের সর্দি লেগে গেল মুহূর্তেই।
আমার নাকের পানি আর চোখের পানি মিলে এক হয়ে যাচ্ছে। গাড়ির কাছে নিয়েই সাদিফ ভাইয়া দরজা খুলে দিলেন, আর আমিও বাধ্য মেয়ের মতো বসে পড়লাম। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সাদিফ ভাইয়াও আমার পাশে বসে গেলেন, তাও একেবারে আমার গা ঘেঁষে। সাথে সাথেই ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিলেন। ড্রাইভার কাকা যেন এই কাজেরই অপেক্ষা করছিলেন। সাদিফ ভাইয়া তো সচরাচর পিছনের সিটে বসেন না, আর তাছাড়া আমি সাদিফ ভাইয়াকে সবসময় সামনের সিটেই বসতে দেখেছি। তাহলে উনি আজ এখানে কেন বসলেন? এসব কথা আনমনে ভাবতে লাগলাম। কিন্তু আমার ভাবনার মাঝে জুমু আমাকে ফিসফিসিয়ে বলল, দোস্ত, চুল টানা আর কান টানা কেমন উপভোগ করলি? আমি অসহায় চোখে জুমুর দিকে তাকালাম। জুমু তার ওড়না দিয়ে নিজেকে একেবারে মুড়িয়ে নিয়েছে। আমি সাদিফ ভাইয়ার পাশ থেকে সরে জুমুর দিকে আরও চেপে বসলাম। আমি জুমুকে কিছু বলার আগেই পরপর 4টা হাঁচি দিয়ে দিলাম। সাথে সাথেই আমার দিকে টিস্যু এগিয়ে দিয়ে সাদিফ ভাইয়ার চিল্লানি, ভেরি গুড, একটু পরেই জ্বর আসবে তোর। ইচ্ছা তো করছে দুইজনকে লাঠি পিটা করি। অসভ্যের দল। জুমান, তোরও কি জ্বর আসছে? না ভাইয়া, আমি ঠিক আছি। আমি আর জুমু সিটে হেলান দিয়ে বসে আছি। পাশে সাদিফ ভাইয়া মোবাইলে কি যেন করছে। হঠাৎ একটু পরেই উনি গাড়ি থামাতে বললেন। কোথায় যাবেন আল্লাহ জানেন। আমার তো ঠান্ডায় অবস্থা ডাল হচ্ছে। বৃষ্টিতে ভেজার মজা খুব ভালোভাবেই পাচ্ছি। সাদিফ ভাইয়া ফিরে এলেন একটা প্যাকেট নিয়ে। আবারও আমার পাশে এসে বসলেন, আর প্যাকেট থেকে তাওয়াল বের করে আমাকে আর জুমুকে 2টো তাওয়াল ধরিয়ে দিলেন। আপাতত এগুলা দিয়ে কভার করে নে। একটু পরেই মেইন রোডে উঠব আর ট্রাফিকে বসে থাকতে হবে। রাস্তার কাজ চলছে, আরও ঠান্ডা লেগে যাবে তখন। আমি আর জুমু দেরি না করেই তাওয়াল দিয়ে নিজেদের মুড়িয়ে নিলাম। যাক, এখন একটু আরাম লাগছে। কিন্তু এই হাঁচি তো থামছেই না। আর ঠিকই বুঝছি শরীরের তাপমাত্রা বাড়ছে আমার। জুমু তো আমার কোলের উপরেই ঘুম। আধা ঘন্টা ধরে ট্রাফিকে বসে আছি। সাদিফ ভাইয়াও চুপচাপ আমার গায়ের সাথে চিপকে বসে আছেন, আর আমি এই 2 ভাইবোনের মাঝে চাপা পড়ে চোখ বন্ধ করে আছি। হঠাৎ সাদিফ ভাইয়া আমার মাথা টেনে উনার কাঁধে রাখলেন। আমি সরতে চাইলেই দিলেন এক ধমক, জ্বর আসছে তোর, চুপচাপ আমার কাঁধে হেলান দিয়ে রাখো, না হলে মাথা ধরবে তোর। আর মাথা সরাতে চাইলে চট করে একটা থাপ্পড় খাবি। আমি আর কিছু না বলে চুপচাপ সাদিফ ভাইয়ার কাঁধে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলাম। ফুল, বেবি, জান, চোখ খুলো। গাড়ি থেকে নামতে হবে তো। অনেক ঘুমিয়েছ, এবার চোখ খুলো। ভেজা কাপড়ে আর কতক্ষণ থাকবে? এমন আরও কিছু লাইন আমার কানে ভেসে আসছিল, কিন্তু চোখের মাঝে যেন রাজ্যের ঘুম জেকে বসল। খুব কষ্ট করে চোখ মেলে তাকালাম। তাকিয়ে দেখলাম সাদিফ ভাইয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ওহহ, উনি! ধুর, ঘুমের মাঝে কি ভাবতে লাগলাম। আমার চোখ খুলতেই সাদিফ ভাইয়া আমাকে ধরে নামালেন গাড়ি থেকে। আমি উনার থেকে হাত ছাড়িয়ে নিলাম। সাদিফ ভাইয়া কিছু বলতে যাবেন এর আগেই ইতি আপু এসে আমাকে ভিতরে নিয়ে গেলেন। রুমে যেতেই খালামণি আমার কপালে গলায় হাত দিয়ে তাপমাত্রা চেক করতে লাগলেন। তোদের সাদিফ বকা দিয়ে খুব ভালো করে। 2 বোন হয়েছিস কার মতো তোরা? কারো পরোয়া করিস না কেন তোরা? এখন যে তোর জ্বর বাঁধিয়েছিস, সাদিফ এখানে না এনে তোদের বাসায় নিয়ে গেলে তোর মায়ের থেকে বাঁচতে পারতি? লেকচার দিতে দিতেই খালামণি আমার গায়ের তাওয়াল দিয়েই আমার মাথা শরীর মুছতে লাগলেন।
আর আমি চুপচাপ খালামণির কথা শুনছি। জুমু ওয়াশরুম থেকে বের হতেই ইতি আপু আমাকে কাপড় দিয়ে বলল, ফুল, ওয়াশরুমে যেতে পারবি একা, নাকি আমার হেল্প লাগবে? না, শেষ আপু, আমি একা যেতে পারব, বলেই ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে পালাজো আর টি শার্ট পরে নিলাম। ইতি আপু গরম পানির বোল এনে দিল। আমি আর জুমু মিলে গরম পানির ভাব নিচ্ছি। আমার জ্বর এসে কাঁপাকাঁপি ছুটে গেল। কিন্তু জুমু দিব্যি রাফসান ভাইয়ার সাথে মোবাইলে কথা বলছে আর পানির ভাব নিচ্ছে। একটু পরে খালামণি এসে আমাদের গরম গরম স্যুপ খাইয়ে দিল। আমাকে তিতা সিরাপ আর সাথে কিছু ট্যাবলেট খাইয়ে এরপর খালামণি রুম থেকে গেলেন। ওষুধ আর খাবার খেয়েই আমি কম্বল মুড়িয়ে শুয়ে পড়লাম। ইতু আপু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমি আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি জমাচ্ছি। জ্বর আস্তে আস্তে বাড়ছে, এটা আমি বেশ বুঝতে পারছি। আর তার সাথে খেয়াল করছি কেউ আমার হাতে কিছু একটা মালিশ করছে। চোখ খুলে আশপাশ বুঝার চেষ্টা করতে লাগলাম। আমার পাশে জুমু ঘুম আর অন্য পাশে ফিরতেই আমার হুশ উড়ে গেল। সাদিফ ভাইয়া আমার হাতে কিছু একটা মালিশ করছে, আর ইতি আপু ভাইয়ার পাশে বসে আছে। মালিশ করার পাশাপাশি সাদিফ ভাইয়া কিছু একটা পরে আমার গায়ে ফুঁক দিচ্ছেন। একটু চোখ খুলেই আমি আবার বন্ধ করে দিলাম, কারণ আমি জানি এটা আমার একটা মনের ভুল, যা আমার জ্বরের প্রভাবে হচ্ছে। এই জ্বরের কারণে তখন গাড়িতে কি কল্পনা করে বসলাম, আর এখন এই অসম্ভব কাণ্ডটা। জ্বর আমাকে ভালোভাবেই আপন করে নিয়েছে। কিন্তু যাই হোক, কল্পনায় হলেও এই সাদিফ ভাইয়া আমার সেবা করুক, না হলে বাস্তবে উনার সেবা পাওয়া আমার কপালে নেই। এসব আজগুবি কথা ভাবতে ভাবতেই আবারও ঘুমের দেশে পাড়ি জমালাম। পেটে আর বুকের উপরে মনে হচ্ছে কিছু চেপে বসেছে। জ্বরের দুর্বলতার কারণে চোখ খুলতে পারছি না, কিন্তু এভাবে আর শুয়ে থাকতেও পারছি না। তাই আস্তে করে চোখ খুলে তাকালাম। জুমু মহারানী আমাকে তার কোল বালিশ হিসেবে ব্যবহার করছে। সে তার হাত পা আমার উপরে তুলে দিয়ে আয়েশ করে ঘুমাচ্ছে। আমি খুব কষ্ট করে জুমুর হাত পা ঠেলতে লাগলাম, কিন্তু না, পারছি না। ঘুমের মাঝে এমনভাবে জেকে ধরেছে আমি তার হাত পা নড়াতেও পারছি না। আর না পেরে জুমুকে আস্তে করে ডাকতে লাগলাম, জুমু, বের পা আর হাত সরা না প্লিজ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। এভাবে কয়েকবার ডাকলাম জুমুকে, কিন্তু না, তার উঠার নাম নেই। আমিও কি আর করব? চেষ্টা করতে লাগলাম ওর হাত পা সরানোর। হঠাৎ দেখলাম আমার গায়ের উপর থেকে কেউ জুমুর হাত পা সরিয়ে দিচ্ছে। ডান পাশ ফিরে দেখলাম, ওহ মা, এত দেখি সাদিফ ভাইয়া। উনি ঠিক আমার পাশেই, তবে খাটের একদম কিনারায় আধশোয়া হয়ে বসে আছেন। আর উনার এই লম্বা হাত দিয়ে ওই কিনারা থেকে আমার গায়ের উপর থেকে জুমুর হাত পা সরিয়ে দিচ্ছেন। কেন যেন মনে হচ্ছে আবারও এটা একটা জ্বরের ভ্রম আমার, কারণ সাদিফ ভাইয়া এখন এই সময়ে এইখানে। ইটস ইম্পসিবল। জুমুর হাত পা সরিয়ে দিয়ে আমার আর জুমুর মাঝে উনি একটা বালিশ দিয়ে দিলেন। সাদিফ ভাইয়া খাট থেকে উঠতে নিলেই আমি উনাকে ক্লান্ত ভরা কণ্ঠে বলে উঠলাম, ভাইয়া, আপনি এখানে? আপনি কি সারা রাত এই পাশেই ছিলেন? আমার কথা শুনে সাদিফ ভাইয়া থেমে গেলেন। আমার কাছে এসেই আমার কপালে হাত রেখে আবারও খাটে বসলেন, কিন্তু আমার কথার কোনো উত্তর দিলেন না। আমার কেমন যেন লাগছে সবকিছু, মাথায় আসছে না। সাদিফ ভাইয়া এখানে আমার পাশে ছিলেন সারা রাত,
আর তাছাড়া এখন আবার জ্বর চেক করছেন। কিন্তু আমার কথার কোনো উত্তর দিচ্ছেন না কেন? এত কিছু তো আর ভ্রম হতে পারে না। আবারও বলে উঠলাম, ভাইয়া, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি। কিছু তো বলুন। অসুস্থ কণ্ঠে। চুপচাপ ঘুমা। তোর ছোট্ট মাথায় এত কিছু লোড নিতে হবে না। তোর এই লোভ হয়ে যে আর একটা কথাও বলবি না। বলেই উনি ইতি আপুকে ডাকতে লাগলেন। ইতি, এই ইতি, এই পাশে চলে আয় তুই। আমি যাচ্ছি। ভোর হতে চলল। সাদিফ ভাইয়ার ডাক শুনে ইতি আপু জুমুর পাশ থেকে উঠে আমার পাশে শুয়ে পড়ল। আর সাদিফ ভাইয়া সাথে সাথেই রুম থেকে চলে গেলেন। কি আজব! সাদিফ ভাইয়া এখানে ছিল, ব্যাপারটা কি ইতি আপু জানে? কারণ সাদিক ভাইয়ের কথায় ইতি আপু কোনো রিয়াকশন দেয়নি। তাছাড়া ইতি আপু আমার পাশে ঘুমানোর কথা, কিন্তু ও তো জুমুর পাশে ছিল। ধুর, আল্লাহ জানেন কি ঘটনা ঘটেছে। আর ভাবতে ইচ্ছা করছে না এই বিষয়ে। যার যেখানে ইচ্ছা সেখানে থাকুক, আমার কি? সকালে ঘুম ভাঙতেই দেখলাম ইতি আপু ঘুমে কাদা। আর জুমু পাশে নেই, হায়তো ওয়াশরুমে। সামান্য বৃষ্টিতে ভিজার কারণে পুরো শরীরে জ্বরের দুর্বলতা বিচরণ করছে। আর ভালো লাগছে না বিছানায় শুয়ে থাকতে। তাই অনেক কষ্ট করে উঠে একেবারে ব্যালকনিতে চলে গেলাম। সাথে নিলাম আমার জান মোবাইল আর ইতি আপুর ইয়ারফোন। সাদিক ভাইদের বাসা তো মাশা আল্লাহ রাজমহল থেকে কম না, খুবই সুন্দর। আর সবচেয়ে বেশি আকর্ষণ করে উনাদের বাড়ির সামনের এই সুন্দর বাগানটা। এখনও কিছু সার্ভেন্ট বাগানের পরিচর্যা করছেন। কত রকমের যে ফুল গাছ, ফল গাছ আছে এখানে, তা গুণে শেষ করা যাবে না। আর বাগানের মধ্যখানে অনেক সুন্দর করে ডিজাইন করা বসার জায়গা আছে উপরে ছাউনি দিয়ে। খালামণির বাসায় আসলে বিকাল টাইমে এখানে আড্ডাটা বেশ ভালোই জমে। ব্যালকনিতে দাঁড়িয়ে বাগানের চারদিকে চোখ বুলিয়ে কানে ইয়ারফোন গুজে দিলাম। আর এই মেঘলা আবহাওয়া উপভোগ করতে লাগলাম। ঘুম থেকে দেরিতে উঠার কারণে সাদিফ আজ মিটিং বাসায়ই রেখেছে। অবশ্য এই কাজও প্রায় করে। সব সময় এমন মিটিং সে তার রুমের পাশে অফিস রুমে করে, কিন্তু সে আজ মিটিং বাগানের সেই সুন্দর ছাউনি দিয়ে তৈরি জায়গাতে করবে। তাই সাদিফ রেডি হয়ে তার প্রয়োজনীয় কাগজপত্র, ল্যাপটপ আরও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেই জায়গায় চলে গেল। উপরের দিকে তাকাতে দেখল সেফা অন্য পাশে মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার লম্বা চুলগুলো দেখা যাচ্ছে। সাদিফের মেজাজ এটা দেখেই চরম খারাপ হয়ে গেল। সাদিফ আনমনে বলে উঠল, যার জন্যে আমার বাসার অফিসে মিটিং না করে এইখানে এসেছি, সেই নিজের মনের আনন্দে ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতি বিলাস করছে। শেফা সেফা, ভিতরে রুমের ভিতরে যা। কথাগুলো সাদিফ কয়েকবার বলে উঠল শেফাকে, কিন্তু আফসোস, শেফার কানে ইয়ারফোন গুজে থাকার কারণে সে সাদিফের কোনো কথাই শুনতে পেল না। কিছু একটা আন্দাজ করতে পেরে সাদিফ বাসার দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখন শেখ সাহেব, আরিয়ান সাহেব এবং আফিফ সাহেব যথারীতি স্থানে চলে আসল। সাদিফ তো চরমভাবে রেগে গেল, কারণ এখান থেকে শেফার পিছন দিক দেখা যাচ্ছে ভালোই। আর শেফার চুলগুলো সামনে নিয়ে ফেলার কারণে এখন তার পিঠ পুরোটাই খালি। সাদিফ দ্রুত মিটিংয়ে আসা মানুষদের সামনে এগিয়ে গেল আর বলতে লাগল, সরি, আপনাদের এত কষ্ট করে আমার বাসায় আসতে হলো, কিন্তু মিটিংটা এখন আবার আমার অফিস রুমে করার সিদ্ধান্ত নিলাম। প্লিজ এই দিকটাই আসুন। সাদিফের কথায় সবাই মুচকি হেসে কুশল বিনিময় করেই সাদিফের পিছে হাঁটা দিল।
হঠাৎ একজনের কথায় সাদিফ বেশ অবাক হল। 2 তলার ব্যালকনিতে দাঁড়ানো সেই মেয়েটিকে সাদিফ ভাই? কথাটা শুনে সাদিফের প্রচণ্ড রাগ লাগলেও সে হাসি মুখে বলে উঠল, কই? কোথায়? আমি তো কাউকে দেখিনি। এটা আপনার মনের ভুল হবে হয়তো। সাদিফের কথার উত্তরে লোকটি আর কিছুই বলল না, বরং একটা মুচকি হাসি দিল। সবাইকে নিজের রুমের পাশের অফিস রুমে বসিয়ে সাদিফ ইতিদের রুমের দিকে এগিয়ে গেল। বেচারা শেফা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে রেলিংয়ে পা ছড়িয়ে বসে গেল। আল্লাহ, আজ কি ইতি আপুর ঘুম শেষ হবে না? আর এই জুমু বান্দর তো জন্মের গোসল সারছে, বের হওয়ার নাম নিঃশ্বাস নেই। হঠাৎ চুলে টান পড়ায় অনেকটা ভয় পেয়ে গেলাম। পিছন ফিরে তাকাতেই দেখি সাদিফ ভাইয়া। তাড়াহুড়া করে উঠতে গিয়ে গ্রিলের সাথে ধারাম করে হাঁটুতে ব্যথা পেয়ে গেলাম। উফ বাবারে! হাঁটুতে ব্যথা পাওয়া মানে একটা বড় আঘাতের ব্যথা থেকেও বেশি ব্যথা ফিল করা। সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু বাম হাঁটুতে ব্যথা পাওয়ার কারণে দাঁড়াতে পারছিলাম না। এদিকে সাদিফ শেফার বোকামির কাণ্ড দেখতে থাকল। এই মেয়েটা এমন কেন? এত চঞ্চল। আমি কোনো মতে গ্রিল ধরে দাঁড়ালাম, আর সাদিফ ভাইয়া আমার কাছে এসে আমার গাল চেপে ধরে আমার কান থেকে ইয়ারফোন ছুটিয়ে বলতে লাগলেন, এইসব যদি লাগিয়ে আর বারান্দায় দাঁড়িয়ে থাকা হয় তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কতবার ডাকলাম কানে শুনিস না? শুনবি কেমনে এসব ফালতু জিনিস লাগিয়ে রাখলে? আর এসব ড্রেস পরে বারান্দায় দাঁড়ানোর মানে কি? আমার বাসায় আসলে এসব ড্রেস পরে জাস্ট ঘুমাবি, কিন্তু এসব ড্রেস পরে আমার বাসায় হাঁটা চলা করা যাবে না। গট ইট? আমি হালকা মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। এরপর উনি আমার কাছে এসে আমার হাঁটুতে হাত রাখতেই আমি কেঁপে উঠলাম আর উনার কাছ থেকে দূরে সরে গেলাম। আরে ভাইয়া, সুরসুরি লাগে তো, আপনি যান। আমি বুঝেছি আপনার কথা। আমি এই ড্রেসগুলো আর আপনার বাসায় পরব না। আর আমি এখনই ফ্রেশ হয়ে বাসায় চলে যাচ্ছি। সো আমার মুখ আপনার আর দেখা লাগবে না। বেশ ভাব নিয়েই কথাগুলো বললাম, কিন্তু এতে উনার কোনো ভাবান্তর হল না। সাদিফ ভাইয়া কিছু না বলেই রুমের ভেতরে চলে গেলেন, আর আমি পা ঝাড়া দিতে লাগলাম। কি একটা অবস্থা! এই রাক্ষসটা অলয়েজ এসে আমাকে ব্যথা দিয়েই যাবে। আস্তে আস্তে আগাতে লাগলাম, অমনিই আবার উনি হুড়মুড় করে ব্যালকনিতে চলে আসলেন। আর আমি হঠাৎ উনার আগমনে ইমব্যালেন্স হয়ে পড়ে যেতে নিলেই আমার কোমর জড়িয়ে ধরলেন উনি, আর আমি উনার পাঞ্জাবির উপরে পরনে কোটি শক্ত করে 2 হাত দিয়ে চেপে ধরলাম। সাদিফ ভাইয়া রাগী গলায় বলতে লাগলেন, সামান্য হাঁটতেই পড়ে যাওয়া লাগে, আর যখন তখন বিষম খাস কেন? দেখি হেলান দিয়ে দাঁড়া। আসলেই তো, আমি এত ভ্যাবলাকান্ত কেন আল্লাহ জানেন। সাদিফ ভাইয়ার কথা মতো আমি গ্রিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লাম। সাদিফ ভাইয়া আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার পালাজো হাঁটু পর্যন্ত উঠাতে নিলেই আমি জোরে এক চিল্লানি দিলাম নাবলে। আমার এমন চিল্লানি উনি আশা করেননি, তাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছেন। কি রে, এভাবে চিল্লানি দিলই কেন ফুল? আমার তো একেবারে ঘুমই ছুটে গেল। আর ভাই তুমি এভাবে বসে আছো যে? ইতি আপু অবাক হয়ে বললেন, কিছু না, স্প্রেটা ওর হাঁটুতে লাগিয়ে দিস, আমার মিটিংয়ের দেরি হচ্ছে। বলেই সাদিফ ভাইয়া হন হন করে চলে গেলেন। ইতি আপু তো প্রশ্নের সাগর বানিয়ে ফেলল, কি হলো হাঁটুতে? ভাই কিছু করেছে? আচ্ছা ভালো কথা, তোর জ্বর কমেছে? ইতি আপুর সব প্রশ্নের জবাব দিতে থাকলাম আমি, আরও আমার হাঁটুতে স্প্রে করছে।
আমি এখনো সাদিফ ভাইয়ার কথা ভাবছি। ইসস, আজ যদি চিল্লানি না দিতাম কত বড় কাণ্ড হয়ে যেত। ছি ছি, কি লজ্জা। ফ্রেশ হয়ে একটা কামিজ পরে নিলাম। সাদিফ ভাইয়া যা অপমান করল। এই লোকটার আমাকে নিয়ে এত কিসের সমস্যা আমি বুঝি না ভাই। কিন্তু যাই করুক, উনার দেওয়া স্প্রের কারণে হাঁটু ব্যথা নিমিষেই গায়েব হয়ে গেল। আমার জ্বরের কারণে আজ কোচিং যেতে হবে না। খালামণি সকালের নাস্তার টেবিলে এই সংবাদ ঘোষণা করে দিলেন। আমাকে আর জুমুকে আর পাইকে। আমরা তো চোখের ইশারা দিয়েই নাগিন ডান্স করছি। খালামণি, আমি আসি তাহলে। বাসায় যাওয়া প্রয়োজন এখন। মা বকবে না হলে। কোথাও যাওয়া হবে না। উপরে যা, গিয়ে রেস্ট কর। জুমু, এই তুই আমার খালামণি? তুই কেন উত্তর দিলই? অসভ্য। উফরে, থামো তোরা। কেউ কোথাও যাবে না এখন। যখন তখন শুরু করে দিস তোরা। খালামণি, কি আর করার। নাচতে নাচতে দুই বোন মিলে উপরে চলে গেলাম। রুমে গিয়েই দেখলাম ইতি আপু রাফিদ ভাইয়ার সাথে কথা বলছে। আমরা যেতেই ইতি আপু কল ভাইয়ার সাথে আমাদেরও কথা বলিয়ে দিলেন। রাফিদ ভাইয়া অনেক ভালো একজন মানুষ। ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলাম। অবশ্য পুরো ব্যালকনি এখন থাই গ্লাস দ্বারা বন্ধ। তাও এই বৃষ্টিটা ভালোই উপভোগ করা যাচ্ছে। সাদিফ ভাইয়াকে সেই সকালে দেখলাম আর দেখা মিলেনি উনার। তবে এখন কিছু নেতা টাইপ লোক দেখা যাচ্ছে নিচে, যারা পার্কিং এরিয়া থেকে নিজেদের গাড়ি করে চলে যাচ্ছেন আর কেউ কেউ গাড়িতে বসার আগে আশপাশ ভালো করে দেখছে। বৃষ্টি থামতেই তিনজন মিলে নিচে নেমে এলাম। লিভিং রুমে বসতেই ভাবির আওয়াজ শুনতে পেলাম। অবাক চোখে তাকাতেই দেখলাম মা, বাব, ভাইয়ারা আর ভাবি হাজির। কিরে ফুল, তুমি দেখি কাল থেকে ভাবিকে একটা কল করলে না। খালার বাসায় এসে ভাবিকে ভুলে গেলে? ইসস রে, ভাবিকে কি বলবো? এখন জ্বরের কথা জানলে সবাই আমাকে মেরে তক্তা বানিয়ে দিবে। কিন্তু আমার সুইট খালামণি বলে উঠলেন, হ্যাঁ রে ইরা, বসো তুই একটু। এই অবস্থায় দাঁড়িয়ে থাকিস না। হেঁটে এসেছিস নাকি? না খালামণি, গাড়ি করে এসেছি। এত বললাম উনাকে গাড়ি লাগবে না। এইটুকুই তো পথ। উনি তাও গাড়ি করে নিয়ে আনলেন সবাইকে। যাক, বেশ হয়েছে। রেস্ট কর একটু। একটা ফ্যামিলি লাঞ্চ শেষে সবাই মিলে ঠিক করলাম ছাদে আড্ডা দিব। কিন্তু পরক্ষণে ভাবির কথা ভেবে সবাই বাগানের ওই সুন্দর প্লেসে বসার সিদ্ধান্ত নিলেন। বাসার সিনিয়র সিটিজনরা সবাই বসে আছে, আর আমরা বাকি সবাই বাগান ঘুরে ঘুরে দেখছি। ভাবিও আমাদের সাথে হাঁটছে। সাদিফ ভাইয়া, ইসলাল ভাইয়া, রাফসান ভাইয়া একপাশে দাঁড়িয়ে কথা বলতে লাগল। আমার চোখ বারবার সাদিফ ভাইয়ার দিকে যাচ্ছে। কেন জানি উনার হাসিমাখা মুখ দেখলে আমার শুধু উনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সাদিফ ভাইয়াকে গম্ভীর মুখে একদমই মানায় না। এখন আমার সাথে যতবারই উনার আই কন্ট্যাক্ট হচ্ছে আমি ততবারই নিচের দিকে চোখ নামিয়ে ফেলি। বড্ড লজ্জা লাগে রে ভাই। অন্যদিকে শেফার এই লজ্জামাখা মুখ আর চোখে তাকানোটাকেও একজন বড্ড বেশি উপভোগ করছে। জুমু আর আমি মিলে একটা বড় সিদ্ধান্ত নিলাম কোচিং এর ব্যাপারে। যদিও আমাদের ইচ্ছা ছিল আমরা কোনো রকম পড়ালেখার প্রেশার ছাড়া কোচিং কোনো মতে চালিয়ে দিব, কিন্তু আদনান ভাই মহা কারবারি, সে আমাদের কোচিংয়ের রেজাল্ট সাদিফ ভাইয়ার মোবাইলে পাঠিয়ে দেয়। এটা কোনো কথা? আমরা দুইজন খুব আয়েশ করে এক্সাম দিতাম,
পড়লেও চলতো, না পড়লেও চলতো। কিন্তু সাদিফ ভাইয়া আমাদের কোচিং রেজাল্ট দেখে আমাদের দুইজনকে খুব অপমান করেছেন। সেদিন খলামনিদের বাসা থেকে একেবারে রাতে খেয়েই বাসায় ফিরেছিলাম। দুই ফ্যামিলির সবাই একসাথে হলে খুব আনন্দে সময় কেটে যায়। বাসায় ফিরেই ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। জ্বরের রেশ এখনো কাটেনি আমার। আমার গায়ে কাল থেকে এত জ্বর ছিল, ব্যাপারটা আমার পরিবার জানেই না। খালামণি আর আপুরা আমার জ্বরের কথাটা কত সুন্দর করে হ্যান্ডেল করেছেন। আর সব ক্রেডিট সাদিফ ভাইয়াকে দিতে হবে মাস্ট, কারণ উনিই তো সব প্ল্যান করেছেন। সেদিন যদি কোচিং থেকে আমাকে উনাদের বসায় নিয়ে না যেতেন, তবে মা আমার সেবা পড়ে করত, আগে আমাকে কেলিয়ে নিত। আমার বিছানায় শুয়ে আছি, কিন্তু আমার মস্তিষ্কে সেদিনের রাতের কিছু কথা বারবার সাড়া দিচ্ছে। জ্বরের তেজ কেমন তখন আমি জানি না, কিন্তু জ্বরে আমার গা পুড়ে যাচ্ছিল। আর সে সময় সাদিফ ভাইয়া, ইতি আপু আর খালামনির কথাগুলো একটু একটু করে আমার কানে প্রবেশ করছিল। আর যার স্মৃতিচারণ আমার এখন হচ্ছে ঘটনার একদিন পরে। মা, ওর কি বেশি জ্বর আসছে? ডাক্তার আনতে হবে? আমি না বুঝতে পারছি না কিছু। আর প্লিজ খালামণিকে বলবে না এসব। ওর জ্বরের কথা এখানের মধ্যে সীমাবদ্ধ রেখো। সাদিফ ভাইয়া, কেন রে? ওর জ্বরের কথা রুবি না জানলে কেমনে হবে? শেফার মা বলে কথা। খালামণি, সামান্য একটা মেলার কারণে ওকে মেরেছিল খালামণি। আমি তো ছিলাম সেদিন ওকে রক্ষা করার জন্যে। ছোট মেয়ে ভুল করেছে তাই বলে মারবে? আর আজ কোচিংয়ের পর এসব কাণ্ড করে জ্বর বাঁধিয়েছে জানলে অবশ্যই আবারও মাইর খাবে মেয়েটা। তাই বলছি খালামণির কানে যেন না যায়। হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি। আহারে, ফুলটা জ্বরে একদম মজে গেল। ডাক্তার লাগবে না সাদি, ওষুধ খেলে আর জলপট্টি দিলই হবে। ওর হাতে পায়ে দেওয়ার জন্যে একটু সরিষার তেলে রসুন দিয়ে তেল গরম করে আনছি আমি। তুই বা ইতি যেই পারবি মালিশ করে দিস। আমারও শরীরটা বড্ড ক্লান্তি লাগছে। ওকে মা, তুমি রেস্ট করো, আমি তেল গরম করে নিয়ে আসছি। আর ভাই, তুমি ওর পাশে থাকো। ইতি আপু, হুম, আমি আছি। সাদিফ ভাইয়া, এসব কথা আমার মনেই ছিল না জ্বরের প্রভাবে। কিন্তু বাসায় আসার আগে ইতি আপু থেকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে আমাকে খুব সহজেই বলে ফেললেন সেদিন রাতে সাদিফ ভাইয়া আমাদের সাথে রুমেই ছিলেন। ব্যাস, সব কথায় আমার কাছে পরিষ্কার হয়ে গেল। সাদিফ ভাইয়াই সেদিন আমার হাতে তেল মালিশ করেছিলেন, আর এটা কোনো ভ্রম নয়। সেদিন আর সাদিফ ভাইয়াকে দেখিনি। উনার তো মিটিংয়ের শেষ নেই, আবারও কোনো মিটিং বা অনুষ্ঠানে গিয়েছেন হয়তো। রাতে বাসায় ফিরেই আস্তে আস্তে মেমোরিতে এক একটা কথা আসতে লাগল। সাদিফ ভাইয়া আমার ব্যাপারে এত কেয়ারিং ভাবতেই গা শিরশির করে ওঠে। কিন্তু মনে একটা প্রশ্নই হানা দিচ্ছে, সাদিফ ভাইয়ার এত কেয়ার, তাও আমার জন্যে। কিন্তু কেন? খালামনিদের বাসা থেকে আসার 2 দিন পর থেকেই কোচিংয়ে আবার নিয়মিত যেতে লাগলাম। আদনান ভাইও আমাদের উপর এখন এক্সট্রা নজরদারি করেন। কি এক জ্বালা! এতদিন মনের সুখে হেলেদুলে পরীক্ষা দিতাম, কিন্তু এখন সবই আষাঢ়ে গল্প। কারণ একদিন সাদিফ ভাইয়া আমাদের কোচিং থেকে পিক করে নিলেন। আমি আর জুমু সবসময়ের মতো নিজেদের কথায় ব্যস্ত ছিলাম, আর সাদিফ ভাইয়া আমার পাশে বসে মোবাইল চালাচ্ছেন। হঠাৎ উনি রাগী ভয়ে যে বলে উঠলেন, তোদেরকে কোচিং কেন করাচ্ছি? সাদিফ ভাইয়ার কথায় আমরা হা হয়ে গেলাম। শেষমেশ চুরি ধরা পড়ে গেল নাকি?
ভাইয়া, এসব কি বলছো? আমরা তো মন দিয়ে লেখাপড়া করি। জুমু: তাই? তাহলে এগুলা কি? আমাদের দিকে মোবাইল দেখিয়ে। আমি উনার থেকে মোবাইল নিয়ে দেখতে লাগলাম। ওহ মোর খোদা, আমাদের কোচিংয়ের রেজাল্ট সাদিফ ভাইয়ার মোবাইলে! আমি ভয়ে বড় বড় চোখ করে মোবাইলের দিকে তাকিয়ে আছি। সাদিফ ভাইয়া হঠাৎ বলল, কান ধর দুইজন। আমি আর জুমু একসাথে বলে উঠলাম, হ্যাঁ। নো হ্যাঁ, আই শেড হোল্ড ইউর সিয়ার। না হলে থাপ্পড় খাওয়ার জন্যে রেডি হয়ে যা। কোচিং করতে দিয়েছি, বন্দরামি করতে দিইনি। একদিনও ভালো রেজাল্ট দেখিনি। আল্লাহ জানেন এইচএসসিতে কি রেজাল্ট করিস। এখন যা বলেছি তাই কর। ডু ইট নাও। কি আর বলবো উনাকে। আসলেই আমরা এত পাজি কেন? একটা কথাও শুনি না কারো, যা মন চায় তাই করি। বেচারা সাদিফ ভাইয়ার প্রেস্টিজে লেগেছে মনে হয় ব্যাপারটা। কারণ উনার কাজিন আর বোনের রেজাল্ট এত বাজে সেটা এখন উনার ফ্রেন্ড মানে আদনান ভাই জেনে গেলেন। এটা নিতান্তই একটা ভালো কথা না। কি ব্যাপার? কি ভাবছিস দুই অমানুষ? কান ধর। আমি আর জুমু এই রাক্ষসের কথায় মুখ কুঁচকে কান ধরে বসে থাকলাম। চোখে ফ্ল্যাশের আলো পোড়ায় চোখ তুলে দেখলাম সাদিফ ভাইয়া আমার আর জুমুর দুইজনের ছবি তুলছেন আর মিটমিট করে হাসছেন। আমরা মুখ হাত দিয়ে ঢেকে নিলে সাদিফ ভাইয়া বলে উঠলেন, মুখ ঢেকে কোনো লাভ নেই, যা তুলার তা তুলে ফেলেছি। নেক্সট টাইম রেজাল্ট খারাপ হলে রাস্তায় দাঁড় করিয়ে রাখব। মাইন্ড ইট। ব্যাস এরপর থেকেই সিদ্ধান্ত নিলাম এখন কোচিংয়ে আর হেলাফেলা করব না, মন দিয়ে পড়ব। কিন্তু এর মাঝে আরেকটা চুক্তি করলাম আমি আর জুমু মিলে। যদি দুইজন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে যায় সেম সাবজেক্টে তাহলে তো নাচতে নাচতে অ্যাডমিশন নিয়ে নিব, আবার সেম ভার্সিটি সাবজেক্ট আলাদা হলেও সমস্যা নেই। কিন্তু যদি একজন চান্স পেলাম আরেকজন পেলাম না, এমন হলে পাবলিক ভার্সিটি বাদ আমরা প্রাইভেটে অ্যাডমিশন নিয়ে নিব। কারণ সেই বাচ্চাকাল থেকে আমরা একই সাথেই আছি, হোক সেটা পড়ালেখা বা এমনি ডেইলি লাইফ। তাই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া। এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখে মন তো খুশিতে নেচে উঠল। কারণ আমি আর জুমু দুজনই জিপিএ 5 পেলাম। কোচিংয়ের পরীক্ষা তো সাধারণত অল্প পড়ে না, অনেক সময় না পড়ে দেয়া হতো, তাই রেজাল্ট এত খারাপ আসত। কিন্তু আমি আর জুমু বরাবরই অনেক ভালো স্টুডেন্ট। এইচএসসি পরীক্ষার সময় আমরা দিনরাত পড়তাম। যাক, অনেক অনেক খুশি আমরা। আমাদের পরিবারের সবাই অনেক বেশি খুশি আমাদের এই রেজাল্টে। তাই সবাই ভাবল রেস্টুরেন্টে একটা ফ্যামিলি ডিনারের ব্যবস্থা করা হোক। কিন্তু ভাবির এখন প্রায় 6.5 মাস চলছে। ভাবির কথা ভেবেই আমাদের বাসায় ডিনারের আয়োজন করা হবে আর 1 সপ্তাহ পরেই। কারণ এখন খালু আর বাবা বাসায় নেই, উনারা ইন্ডিয়া গিয়েছেন চেক আপ করতে। কোচিংয়ে এখন অনেক স্টুডেন্ট। রেজাল্টের পর সাধারণত কোচিং সেন্টারগুলোতে স্টুডেন্টের ভর্তির হার বাড়তেই থাকে। অনেক নতুন ছেলেমেয়ে অ্যাডমিশন নিল। আগের পুরাতন স্টুডেন্টরা আমাদের একটু কেমন কেমন করে তাকাত, কিন্তু নতুন স্টুডেন্টরা এমন করে না। অবশ্য এখন সবার সাথে কথা হয়। ইনফ্যাক্ট পুরাতন স্টুডেন্টরাও আমাদের সাথে অনেকটা ফ্রি হয়ে গেল। যাক, ভালোই হলো। কোচিংয়ে জুমু আর আমার নিউ একজন ফ্রেন্ড হলো তাসফিয়া। তাসফিয়া আর ওর ভাই তাসিফ এই কোচিংয়ে পড়ে। ওরা দুইজন যমজ। ওদের মাঝে নাকি 1 মিনিটের ব্যবধান। ভাইবোন দুজনই বেশ সুন্দর আর লম্বা। কথার ছলে জানতে পারলাম
তাসফিয়া আর তাসফি পলিটিশিয়ান ইমরান ইমতির ছোট ভাইবোন। হায়রে খোদা, এই পলিটিশিয়ান মানুষগুলো আর পিছু ছাড়ল না। আজও কোচিং একটু আগে শেষ হয়েছে, সবাই যার যার মতো চলে যেতে লাগল, কিন্তু আমি আর জুমু একদিকে দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছি। হঠাৎ তাসফিয়ার আওয়াজে পিছে ফিরলাম। হেই, তোমরা এখনো দাঁড়িয়ে যে? হ্যাঁ, ভাইয়া নিতে আসবে, তার ওয়েট করছি। তুমি এখনো যাওনি? জুমু: আরে না, আমাদেরও ভাইয়া নিতে আসবে, তার জন্যে অপেক্ষা করছি। তাসফিয়া, তাসিফ আর তাসফিয়া আমাদের সাথে কথা বলতে লাগল, যদিও আমি শুধু তাসফিয়ার সাথে কথা বলছি, কারণ ছেলেদের সাথে কথা বলতে আমার কেমন কেমন যেন লাগে। জুমু কিছুক্ষণ কথা বলেই আমার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে গেল। বেচারার নাকি মাথা ব্যথা করছে। একটু পরেই দেখলাম সাদিফ ভাইয়ার গাড়ি। উনি গাড়ির সামনের সিট থেকে বের হয়ে নেমে দাঁড়ালেন। আমি আর জুমু তাসফিয়া থেকে বিদায় নিয়েই গাড়িতে উঠে গেলাম। প্রত্যেকদিন সাদিফ ভাইয়া আমাদের কোচিং থেকে নিতে আসেন, আর সামনের সিট থেকে বের হয়ে আমার পাশেই বসেন। কি এক অবস্থা! জুমুর মাথা ব্যথার কারণে ঘুমিয়ে পড়ল আমার কাঁধে হেলান দিয়ে। আমি ওকে এক হাতে জড়িয়ে নিলাম। ছেলেটা কে? ওর সামনে এত হাসছিলি কেন? আর আজকে টপস আর স্কার্ফ কেন? কামিজ কই? আমি সাদিফ ভাইয়ার কথা শুনে একটু অবাক হলাম, কারণ আমি তো তাসিফের সাথে কথাই বলিনি, আমি কোনো ছেলের সাথে কথা বলিনি। আপনি কি দেখেছেন সেটা আমি জানি না, আর যার ইচ্ছা সে কান্না করবে, হাসবে, সেটা তার ব্যাপার। এখানে আমি কি করব? এই ড্রেসটাকে কুর্তি বলে, টপস না। এই ড্রেসটা তো কামিজের মতো, এখানে আমি খারাপ কিছু দেখছি না। ক্লাস 10-এর পর থেকে আমি টপস পরে বাসা থেকে কখন বের হইনি। কথা না বললে ছেলেটা হাসল কেন? এখন বল মায়ের, তুই খাবি নাকি ছেলেটা খাবে? যে নাম বল না কেন তুই। এসব টপস না কুর্তি পরে আর কখনো বাসা থেকে বের হবি না। গট ইট? কেউ খাবে না মায়ের, কারণ আপনার চোখে ভুল দেখেছেন। দেখা যাক কুর্তি পরা যাবে নাকি না। কথাটা সাদিফ ভাইয়ার দিকে তাকিয়ে বলেই আমি সমানে ফিরে গেলাম, কিন্তু উনি আমার মুখ টেনে উনার দিকে ফিরিয়ে নিয়ে আমার কানে ফিসফিসিয়ে বলতে লাগলেন, অনেক বক বক করছিস, আর এসব ড্রেস পরে বের হলে তোর ড্রেস আমি একটানে ছিঁড়ে দিব, তখন ব্যাপারটা তোর ভালো লাগবে না। সো বেশি চালাক হওয়ার চেষ্টা করবি না। কথাগুলো কানে প্রবেশ করতেই গায়ের পশম দাঁড়িয়ে গেল। জুমু জেগে থাকলে তো সাদিফ ভাইয়া একদম গম্ভীর হয়ে থাকে, কিন্তু জুমু যদি ঘুমিয়ে পড়ে তখন উনার মুখে যেন খই ফোটে। হঠাৎ সাদিফ ভাইয়া আমার কাঁধে মাথা রেখে বলে উঠলেন, বড্ড মাথা ব্যথা করছে, আজকের মিটিংটা অনেক বেশি টাইম নিয়ে করতে হয়েছে। আমার কাঁধে উনার মাথা রাখতেই মনে হলো আমার বাম কাঁধ যেন কোনো পাহাড়ের নিচে চাপা পড়েছে। আমি ব্যথা পাচ্ছি ভাইয়া, আপনি অনেক ভারী, আস্তে করে বলে উঠলাম। আমার কথার উত্তর না দিয়ে সাদিফ ভাই মাথাটা হালকা করে রাখলেন আমার কাঁধে। এবার আমার বাম হাতটা জড়িয়ে নিলেন উনি। সাথে সাথেই আমি কেঁপে উঠলাম। সাদিফ ভাইয়ার দিকে তাকিয়ে আমি হাত সরানোর চেষ্টা করলাম, কিন্তু উনি চোখ বন্ধ অবস্থায় চুপচাপ বসে আছেন। আমার গলা দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না। সাদিফ ভাইয়াও চুপচাপ। হঠাৎ উনি অস্পষ্ট করে বলে উঠলেন, আমার পিচ্চু প্রিয়তমা। এই কথা শুনে আমি সাদিফ ভাইয়ার দিকে আবুলের মতো তাকিয়ে থাকলাম, আর বুঝার চেষ্টা করতে লাগলাম আসলে এখানে কি ঘটনা চলছে।
বাসার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে প্রায় 5 মিনিট হলো, কিন্তু এই দুই ভাইবোনের কোনো খবর নেই। একজন আমার পেট জড়িয়ে ঘুমাচ্ছে, আরেকজন আমার হাত জড়িয়ে। সামনে বসা ড্রাইভার আঙ্কেল গাড়ির স্টার্ট বন্ধ করে নেমে গিয়েছেন। আমার আওয়াজ তাদের দুই ভাই বোনের কান অবধি যাচ্ছে না। এটা কোনো কথা? এভাবে দুইজন মানুষ আমাকে আঁকড়ে ধরাতে আমি নড়তেও পারছি না। কিন্তু এভাবে আর কতক্ষণ বসে থাকব? মানুষ দেখলে কি ভাববে? তাই প্রথমে সাদিফ ভাইয়া আমার যে হাত জড়িয়ে ধরে রেখেছেন উনার সেই হাতে নখ দিয়ে জোরে একটা খোঁচা মারলাম। সাথে সাথেই উনি সোজা হয়ে বসে পড়লেন। দুই হাতে উনার মাথা চেপে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে বলতে লাগলেন, কেন আমাকে এত কষ্ট দাও তুমি? কেনই বা তুমি এত পিচ্চি হলে? আবারও আমার স্বপ্নে আমাকে জড়িয়ে ধরতে এসেছ? আমার ফুলাই। সাদিফ ভাইয়ার এমন অদ্ভুত কথা শুনে আমি ঠিক বুঝতে পারছি না কি বলবো। কিন্তু উনি যে কোনো শখে আছেন এটা আমি বেশ বুঝতে পারছি। তাই সাদিফ ভাইয়ার কথার মাঝেই আমি উনার কাঁধে হাত দিয়ে উনাকে ডাকতে লাগলাম, ভাইয়া, আপনি ঠিক আছে? কার সাথে কথা বলছেন আপনি? আমার কথায় সাদিফ ভাইয়া আমার দিকে মাথা তুলে তাকালেন। ঘুমানোর ফলে উনার চোখ, মুখ, কান একদম লাল হয়ে আছে। এই 30 মিনিটে উনি তো ভালোই ঘুমিয়েছেন। তুই এখানে? আমরা এখানে কি করছি? আমার দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, আরে, এতক্ষণ আয়েশ করে ঘুমালেন, আর এখন নিজেই কিছু বুঝতে পারছেন না? আপনারা দুই ভাই বোন মিলে তো আমাকে বেড বানিয়ে ফেললেন। কথাগুলো বলেই আমি জুমুকে ডাকতে লাগলাম। অনেক ভালো ঘুম হলো। আমার এত দামি বেডেও আমি এত ভালো ঘুম দিইনি। ইট ওয়াজ অ্যা গ্রেট স্লিপ। থ্যাঙ্কস শেফা ফর ইউর শোল্ডার অ্যান্ড হ্যান্ড। আমি তো আবারও একটা শক পেলাম। কি বলছেন উনি? এই ভাইয়া, কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? কি আজে বাজে বকছেন? ইটস ট্রু। থ্যাঙ্কস ফর ইউর সার্ভিস। আমার দিকে চোখ টিপে বলে উঠলেন। আর আমি হাঁ করে তাকিয়ে আছি। ভাই, কিসের সার্ভিস? আমিও নিব। জুমু ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, কিছু না। এতক্ষণ ধরে কেউ ঘুমায়? কখন থেকে ডাকছি তোকে অসভ্য। উঠো এবার। শেফাকে নামতে দে। সাদিফ ভাইয়া গম্ভীর গলায় বলে উঠলেন জুমুকে। আমি একের পর এক টাস্কি খাচ্ছি। এই লোক তো ভালোই অভিনয় করতে পারে। একটু আগের উনি আর এখনের উনির সাথে কোনো মিল নেই। ফুলশরী রে, তোর কাঁধে ব্যথা করছে তাই না? আসলে জানিস তো মাথা ব্যথা করলে আমার গভীর ঘুম আসে। আমি জুমুর কপালে একটা চুমু দিয়ে বললাম, নো প্রবলেম বেবি। আমি আসছি। বাসায় গিয়ে মেডিসিন নিয়ে নিস। আমার কথায় জুমু মাথা দুলিয়ে হ্যাঁ বলল। সাদিফ ভাইয়া আমার সাইড থেকে নেমে দাঁড়ালেন। আর আমিও সেই পাশ দিয়ে নেমে গেলাম। পিছন ফিরতেই দেখলাম সাদিফ ভাইয়া সামনের সিটে গিয়ে বসে পড়লেন। আর জুমু আমাকে জানালা দিয়ে বাই দিচ্ছে। মুচকি হেসে জুমুকে বাই দিয়ে আমি গেটের ভিতরে চলে গেলাম। বাসায় গিয়ে একেবারে রুমে চলে গেলাম। হাত মুখ ধুয়ে ওযু করে মাগরিবের নামাজ পড়ে নিলাম। নিচে নামতেই দেখি ভাবি টেবিলে নাস্তা সার্ভ করছে। ভাবির স্কিন আগে থেকে অনেক বেশি গ্লো করে এখন। আর কেমন যেন ভাবিকে দেখতে একদম গুলুমুলু বাবুদের মতো লাগে এখন। ভাবির উজ্জ্বল ফর্সা স্কিনটা এখন পুরোপুরি ফর্সা হয়ে গেল। এসবই প্রেগনেন্সির সাইড ইফেক্ট হবে। ইসস, মাশাআল্লাহ আমার ভাবি। টেবিলের কাছে গিয়ে ভাবিকে এক সাইড দিয়ে জড়িয়ে ধরলাম।
কি গো ননদ সাহেবা, আজকে ভাবির প্রতি এত ভালোবাসা? আমি ভাবিকে জড়িয়ে ধরা অবস্থায় বললাম, আমি তোমাকে সবসময়ই ভালোবাসি। তুমি বসো ভাবি, আমি সার্ভ করছি নাস্তা। সারাদিন অনেক কাজ করো। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আচ্ছা আমার ফুল। আমি বসলাম। ভাবি বসতেই আমি রান্নাঘর থেকে নাস্তা এনে টেবিলে রাখলাম। আমি আর ভাবি নাস্তা করতে করতে গল্প করতে লাগলাম। তখনই মা এলো। মাও আমাদের সাথে নাস্তা আর আড্ডায় যোগ দিলেন। ভাইয়ারা নাকি আগে খেয়ে নিয়েছেন। নাস্তা সেরে আবারও রুমে গেলাম, কারণ পড়ালেখায় এখন একদম ফাঁকি দেওয়া যাবে না। আগে তো নাস্তা সেরেই না হয় টিভি বা ল্যাপটপ নিয়ে বসে যেতাম, কিন্তু এখন ডাইরেক্ট বই নিয়ে বসলাম। রুমে হাঁটতে হাঁটতে পড়া শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর মোবাইলে কল আসলো, কিন্তু মোবাইল কই রাখলাম আর খুঁজে পাচ্ছি না। শেষ পর্যন্ত ব্যাগে পেলাম। কোচিং থেকে এসে আর মোবাইলই বের করা হলো না। মোবাইল নিয়ে দেখলাম ইতি আপুর কল, কিন্তু রিসিভ করতে পারলাম না। আমি কল ব্যাক করতে যাব অমনি আবার আপু কল দিল। হ্যালো আপি। হ্যাঁ ফুল, কি করিস? এই তো আপু পড়ছিলাম। তুমি কি করো? আমি তো রাফিদের সাথে কথা বলে উঠলাম। তোর কথা খুব মনে পড়ছিল তাই কল দিলাম। চলে এসো না তো আপু, 5 মিনিটের রাস্তা। আমার পড়া বাকি আছে, না হলে আমি যেতাম ওই বাসায়। না বাবু, পড়া শেষ হলে ভিডিও কল দিস কেমন? পরশু তো দেখা হবেই তোদের বাসায়। কাল বাবা আর খালু আসবেন বিড়িতে। হ্যাঁ জানি আপু, দোয়া করো উনারা যেন ঠিকভাবে পৌঁছায়। আচ্ছা পড়া শেষে ভিডিও কল দিব। ওকে, আল্লাহ হাফেজ। আপুর কল রাখতেই আবারও পড়া শুরু করে দিলাম। ডিনার করতে নিচে নামলাম, কারণ মা বারবার ডেকে যাচ্ছিলেন খাওয়ার জন্যে। আমার সব খাবার ভালো লাগলেও এই সাদা ভাত আমার মোটেও পছন্দ না। তার উপর অ্যালার্জির জন্যে আমি গরু, চিংড়ি, বেগুন খাওয়া একদম মানা। প্রায় ভাত আমার মুরগি বা ডিম দিয়ে খেতে হয়। ভালো লাগে এসব? কোনো রকমে ভাত আর আলু ভর্তা, সাথে ডিম দিয়ে খেয়ে নিলাম। কারণ একটাই আমার গুণধর মা, তার ধারণা সাদা ভাতে পুষ্টি বেশি। তাই মরে গেলেও ভাত গিলা ফরজ আমার জন্যে। তবে যখন বেশি রেগে থাকি তখন মা আমাকে ভাত খাওয়াতে পারেন না। কিন্তু ঠিকই দেখি ভূতের রাজা সাদিফ ভাইয়া কোত্থেকে জেনে যান, আর আমাকে কল দিয়ে জোর করে ভাত গিলাবেন। এই এক আজব কাণ্ড এদের। জুমু আপু আর ইতি আপুর সাথে ভিডিও কলে কথা বলছিলাম। 3 বোন মিলে রাজ্যের আলোচনা জুড়ে দিলাম। ইতি আপুর বিয়ের আলোচনা থেকে শুরু করে কি কি আলাপে মগ্ন হয়ে গেলাম আমরা। আপুরা এমনভাবে বসেছে ওদের পিছনে রুমের দরজা দেখা যাচ্ছে। আমরা ভাবলেশহীনভাবে কথা বলতেই আছি। ইতিরাফিদ কল করেছিল আমাকে। ওরা নাকি 2 মাস পরেই আসছে বাংলাদেশে। শর্টস পরনে, গলার উপর তাওয়াল ঝুলানো, যার এক পাট দিয়ে মাথা মুছতে মুছতে রুমে প্রবেশ করেই কথাগুলো বললেন সাদিফ ভাইয়া। সাদিফ ভাইয়াকে আমি কখনোই খালি গায়ে দেখিনি, তার উপর উনার শর্টস পরনে। আমি মুখে হাত দিয়ে উনার দিকে তাকিয়ে আছি, আর উনার আওয়াজ শুনে আপুরা পিছে ফিরে গেল। সাদিফ ভাইয়া আমাকে দেখা মাত্রই ভ্রু কুঁচকে সামনের দিকে এগিয়ে আসলেন। আপুদের পিছেই উনি বেডে বসে পড়লেন। ইতি আপু এবং জুমু কথা বলতে লাগলেন সাদিফ ভাইয়ার সাথে, আর আমি এখনো হাঁ করে উনার দিকে তাকিয়ে আছি। এখন এই রাতে উনি গোসল করলেন, তার উপর উনার এই বডি, মাসেল। ওহ মাই আল্লাহ!
সাদিফ ভাইয়ার বুকে একটাও লোম নেই। এই ছেলের মুখ, হাত, পা যেমন সুন্দর, বুক, পেট আরও বেশি সুন্দর। সাদিফ ভাইয়ার সিক্স প্যাক আমি এই প্রথম দেখলাম। আস্তাগফিরুল্লাহ। ছি শেফা, তুই নিজের কাজিনকে এভাবে লুচু মেয়েদের মতো দেখছিস? রিল্যাক্স, সাদিফ ভাইয়া যত সুন্দর ততই ভয়ানক উনার ব্যবহার। এসব কথা ভাবতে ভাবতেই কখন থেকে ইতি আপু আর জুমু আমাকে ডাকছিল আমি খেয়ালও করিনি। এই যে মিস, কোনো ভাবনায় ডুব দিলেন? ইতি আপু। হু আপি? ওহ না, আমি এমনি একটা কথা ভাবছিলাম। বেবি জানিস, পরশু মামারাও আসবে তোদের বাসায়। জুমু: ওই, আমাদের বাসায় দাওয়াত আর আমি জানব না? ভাবির বাসার ওদেরও আসার কথা ছিল, কিন্তু ভাবির মা নাকি অসুস্থ। আমি: হে হে হে, জানিস তুই, আমি ভেবেছিলাম তুই শুধু আজগুবি ভাবনায় ডুবে আছিস। জুমু: তোরে আমি এখন সামনে পেলে উড়াধুরা মাইর দিতাম। আমি: এই চুপ, থামো তোরা। ইতি আপু হাসতে হাসতে আমাদের ঝগড়া মিটাতে লাগলেন। এভাবেই চলতে থাকলো আমাদের তিন বোনের কথাবার্তা। বাবা আর খালু আজকে আসবেন বাংলাদেশে। উনাদের এয়ারপোর্টে নিতে গেলেন রাফসান ভাই। ইসলাল ভাইয়া আর সাদিফ ভাইয়া তো ব্যস্ত মানুষ, অবশ্য ওদের কাজও অনেক বেশি। কোচিংয়ে আমি, জুমু আর তাসফিয়া মিলে বকবক করছি। একবার ভাবলাম তাসফিয়াকে দাওয়াত দিব আগামীকাল, কিন্তু জুমু নিষেধ করাই আর দাওয়াত দিলাম না। আজ সাদিফ ভাইয়া নিতে আসলেন না, আগেই নাকি জুমুকে কল করে বলে দিয়েছিলেন। আজও তাসিফ আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি বরাবরের মতোই চুপচাপ ছিলাম। বাসায় গিয়েই বাবার রুমে চলে গেলাম। বাবাকে জড়িয়ে ধরলাম শক্ত করে। কেমন আছো বাবা? আমি তোমাকে অনেক মিস করেছি। রিপোর্ট সব ঠিক আছে তো বাবা? বাবা আমার পিঠে হাত বুলিয়ে বললেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো আসছে রিপোর্ট। তোর মা জানায়নি তোকে আমার রিপোর্ট? আমিও আমার মাকে অনেক মিস করেছি। হ্যাঁ বলেছিল, কিন্তু আমি তোমার মুখে শুনতে চাচ্ছিলাম। বাবা আমার কপালে একটা চুমু দিল। রাতে খেয়ে সবাই লিভিং রুমে আড্ডা দিতে লাগল, আর আমি গিয়ে বাবার লাগেজ নিয়ে আসলাম, কারণ বাবা আমাকে বলেছে আমাদের জন্যে কিছু গিফট এনেছেন। আমি আমার জন্যে আনা চকলেট, 2টা ড্রেস আর হিজাব নিয়ে চুপচাপ সোফায় বসে গেলাম। আহ, কি যে সুখ লাগছে এই জিনিসগুলো পেয়ে। সকাল হতেই মা, ভাবির সাথে কাজে লেগে গেলাম, কারণ ভাবির তো এখন কষ্ট হবে কাজ করতে, আর মাও তো পারবে না এত কাজ একা করতে। দুপুরে আর রাতের দাওয়াত সবার। আজ নানু আসবে। নানু আমার অন্যরকম ভালোবাসা। ছোট থেকে নানুর আদর পেয়েছি শুধু কারণ আমি ছোটবেলায় দাদা দাদি দুইজনকেই হারাই, আর আমার নানা তো মামার 3য় জন্মদিনে মারা গিয়েছিলেন। নানু একাই কষ্ট করে 3 ছেলে মেয়েকে মানুষ করেছেন। দুপুর 12টার আগেই সবাই উপস্থিত হলো আমাদের বাসায়। নানু আমার সেই সুন্দরী, আমাদের 3 বোনকে একেবারে নিজের বুকের ভিতরে ঢুকিয়ে নিলেন। আমার 3 প্রজাপতি। এই বুড়া নানুকে কি দেখতে মন চায় না? ব্যাস শুরু করে দিল আমরা 3 বোন নানুর সাথে গল্প। আপু দাদির জন্যে গরম পানি দাও তো। পাশ ফিরে দেখলাম জুরাইন, আমার একমাত্র মামার একমাত্র ছেলে, ক্লাস 9-এর একটা দুরন্ত কিশোর। হ্যাঁ ব্রো, দিচ্ছি, একটু ওয়েট করো। খালা, খালু, আপু, জুমু, মামা, মামি, জুরাইন,
ভাইয়ারা সবাই ডাইনিংয়ে নাস্তা করছে আর আমি এবং মা সার্ভ করছি। সবাই উপস্থিত থাকলেও সাদিফ ভাইয়া যে কোথায় আল্লাহ জানেন। উনার তো কাজের শেষ নেই। বিকালের দিকে সাদিফ ভাইয়া আমাদের বাসায় আসলেন। তখন সবাই রুমে শুয়ে রেস্ট করছে। মা সাদিফ ভাইয়াকে রাফসান ভাইয়ার রুমে পাঠিয়ে দিলেন ফ্রেশ হতে। কেমন যেন গম্ভীর হয়ে আছেন উনি। আমি টেবিল মুছতে ছিলাম। সাদিফ ভাইয়া উপরে উঠতে নিলেই আমার সাথে চোখাচোখি হয়ে গেল। রাগীভাবে এক নজর আমার দিকে তাকিয়ে হন হন করে চলে গেলেন উপরে। আমিও আর ভাবলাম না। মায়ের সাথে মিলে সাদিফ ভাইয়ার জন্যে খাবার গরম করতে লাগলাম। ফুল মা, যা তো সাদিফকে ডেকে নিয়ে আয়। আমি মায়ের কথায় উপরে রাফসান ভাইয়ার রুমে চলে গেলাম। নক করতেই উনি বলে উঠলেন, কাম ইন। আমি দরজা ঠেলে ঢুকে গেলাম রুমে। আমাকে দেখা মাত্রই সাদিফ ভাইয়া তাওয়ালটা বেডের উপরে ছুঁড়ে মারলেন। ভাইয়া, আসুন নিচে। খাবার গরম করে দিয়েছি। মা আপনাকে খেতে ডাকছে। আমার কথা শেষ হওয়া মাত্রই সাদিফ ভাইয়া অনেক জোরে আমার দিকে তেড়ে আসলেন আর সাথে সাথেই আমার দুই বাহু জোরে চেপে ধরলেন। চিল্লিয়ে বলে উঠলেন, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? হ্যাঁ, আমি উনার কি কথা শুনিনি? কিছুই তো মাথায় আসছে না। এদিকে এত জোরে বাহু চেপে ধরায় আমার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। চলবে।